একটা কথা অনেকেই বলে থাকেন, ভারতের মতো বন্ধু যাদের আছে তাদের আর শত্রুর প্রয়োজন নেই। এজন্যই এখন সবাই বলছে আপনি কোন দলের সেটা বিষয় না। এই মুহূর্তে কট্টর ভারত বিরোধী মানেই আপনি প্রকৃত দেশপ্রেমিক। সেই ১৯৭১ সালেই ভারতে চক্রান্ত বুঝতে পেরেছিলেন মজলুম নেতা আব্দুল হামিদ খান ভাসানী। তাই তো তিনি ছিলেন কট্টর ভারত বিরোধী। ফারাক্কাবাদ আটকাতে জীবনের শেষ রক্ত দিয়েও তিনি ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব ৫ জন ভারত বিরোধী সত্যিকার দেশপ্রেমিককে নিয়ে। কেন তারা বিরোধী ছিলেন, চলুন তার বিস্তারিত জেনে নেওয়া যাক। নাম্বার ১, আব্দুল হামিদ খান ভাসানী। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ভারত বিরোধী দেশপ্রেমিক নেতা ছিলেন আব্দুল হামিদ খান ভাসানী। তার বিখ্যাত উক্তি, আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার, এগুলো ভারতের কবল থেকে ফিরিয়ে না আনা পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না। যে ফারাক্কাবাদের কারণে বাংলাদেশ আজ শুষ্ক মৌসুমে মরুভূমিতে পরিণত হয় আর বর্ষাকালে ডুবে মরে, সেই ফারাক্কাবাদ নির্মাণ বন্ধের জন্য ভাসানী ১৯৭৬ সালে ১৬ মে চাঁপাই নবাবগঞ্জ সীমান্তের দিকে একটি বিশাল মিছিলের আয়োজন করেন, যা ফারাক্কা লং মার্চ নামে পরিচিত। ভাসানী সত্যিকার ভারত বিরোধী দেশপ্রেমিক ছিলেন, তার আরও কিছু উদাহরণ দিলে বুঝতে পারবেন। বলা হয় বাংলাদেশ ভারত সম্পর্কের গোড়ার গলদ হচ্ছে ১৯৪৭ সালের অন্যায্য সীমান্ত রেখা। বর্তমান পশ্চিমবঙ্গের মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ জেলা ১৭ আগস্ট পর্যন্ত পাকিস্তানের অংশ ছিল, কিন্তু তারপর ভারতকে দেওয়া হয়, কারণ ওই এলাকায় গঙ্গা থেকে ভাগীরথী নদী উৎপন্ন হয়ে কলকাতা বন্দরে গিয়েছে। ওই অঞ্চল যদি পাকিস্তানে পড়ত তাহলে কলকাতা বন্দরের নাব্যর নিয়ন্ত্রণ ভারতের হাতে থাকত না। পরবর্তীকালে গঙ্গায় ফারাক্কা ব্যারেজ দিয়ে বাংলাদেশকে পানি বঞ্চিত করা যেত না। একই কথা বলা চলে আসামের বৃহত্তর গোয়ালপাড়া বা সিলেটের করিমগঞ্জ সম্পর্কে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এসব অঞ্চল যদি পাকিস্তান তথা পরবর্তীকালে বাংলাদেশে পড়ত তাহলে ব্রহ্মপুত্র বা মেঘনা নিয়ে আমাদের কপালে আজ দুশ্চিন্তার ভাঁজ পড়ত না। দুর্ভাগ্য, আমাদের দেশে দেশ ভাগ নিয়ে যত কম আলোচনা, দেশ ভাগের ফলে নদী ভাগ হয়ে যাওয়া নিয়ে আলোচনা তারও কম। ওই সময় ভারত ও পাকিস্তানের পূর্বাংশে যেভাবে রাজনৈতিক সীমারেখা টানা হয়েছিল, বিশ্বের কোথাও এভাবে নদী আড়াআড়ি ভাগ করে সীমান্ত রেখা টানা হয় না। এ ধরনের সীমারেখার পরবর্তী সময়ের বিপদপূর্ব বাংলার যেসব নেতা তখনই বুঝতে পেরেছিলেন, তাদের একজন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সে সময় ভাসানী যদি সফল হতেন তাহলে অনেক ক্ষেত্রেই বাংলাদেশ আজ ভারতের দমন পীড়ন থেকে মুক্তি পেত, আর ভারতও বাংলাদেশের ওপর ছড়ি ঘোরানোর সাহস পেত না। নাম্বার ২, লুৎফুজ্জামান বাবর। ভারত বিরোধী আরেকজন বাপের বেটা হচ্ছে বিএনপির নেতা বাবর। বলা হচ্ছে মৃত্যুদণ্ডাদেশ বাতিল করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে জামিন দেওয়ায় মোদী সরকারের রাতের ঘুম হারাম হয়ে গেল, কারণ তিনি ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ 7 সিস্টার্স খ্যাত 7টি রাজ্যে বিপুল পরিমাণ অস্ত্র আর গোলাবারুদ পাঠিয়ে তাদেরকে ভারতের হাত থেকে স্বাধীন করতে চেয়েছিলেন। বাবর ভারত সরকারকে এতটাই দৌড়ের উপর রেখেছিলেন যা পারেননি চীন পাকিস্তানের মতো দেশও। এজন্যই একটা সময় ছিল যখন দোদণ্ড প্রতাপশালী বাবরের নাম শুনলে হাড় হিম হয়ে যেত ভারতের। ২০০৪ সালে বাবর 10 ট্রাক ভর্তি অস্ত্র, গোলাবারুদ, রকেটের লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন। তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করে। অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বাবর সেই অস্ত্র পাঠাতে পারেনি। আটক হয়ে যায় তার কয়েক মিলিয়ন ডলার মূল্যের সেই অস্ত্র। আজ যদি বাবর সেই অস্ত্র পাঠাতে পারত তাহলে 7 সিস্টার্স আজ স্বাধীন দেশ হতো, আর এমনটি হলে এই অঞ্চলে বাংলাদেশই হতো সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র। কথায় কথায় ভারত বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিতে পারত না। ভারতের উগ্রবাদী হিন্দুরাও কথায় কথায় বলতে পারত না যে মুতে দিলে নাকি বাংলাদেশ ডুবে যাবে। নাম্বার ৩, রুহুল কবির রিজভী। বর্তমান সময়ের সবচেয়ে ভারত বিরোধী নেতা হচ্ছেন রুহুল কবির রিজভী। তিনি এতটাই ভারত বিরোধী যে সুযোগ পেলেই ভারতকে এক হাত ভরে দেন। কদিন আগে রিজভী বলেন, ভারত হুমকি দিচ্ছে আমাদের বিরুদ্ধে সার্জিক্যাল অপারেশন করবে। ওরা সার্জিক্যাল অপারেশন করবে আর আমরা কি হাত গুটিয়ে বসে থাকব? রিজভী বলেন, ভারত নিজের দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালাচ্ছে। তাদের বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো অধিকার নেই। বাংলাদেশে কোনো বিভাজন নেই। বিভাজনের রেখা তৈরি করছে দিল্লি। বাংলাদেশের মানুষ কখনো বিভাজনের চেষ্টা মানেনি। ভারতের সুদূরপ্রসারী আগ্রাসন চালানোর চেষ্টা সফল হবে না। বাংলাদেশের মানুষ 2 বেলা না খেয়ে থাকতে পারে, কিন্তু কারো কর্তৃত্ব মানতে পারে না। কদিন আগে মমতা ব্যানার্জি বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনীর দাবি তোলেন। বৈরা খাটাস মমতাকেও এক হাত দিয়েছেন রিজভী। কাউন্টার দিয়ে রিজভী বলেন, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে ভারত। ভারতের গণমাধ্যমগুলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
বাংলাদেশিদের নিরাপত্তায় ভারতে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের প্রস্তাব দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। মমতা বলেছে, বাংলাদেশে নাকি শান্তিরক্ষী বাহিনী লাগবে। আরে, আমাদের দেশ তোমাদের চেয়ে অনেক উন্নত। আমরা কি তোমাদের মতো রাস্তার ধারে টয়লেট করি? ভারতের সুদূরপ্রসারী আগ্রাসন চালানোর চেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি। রিজভী ভারতকে ইঙ্গিত করে তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ পরিকল্পিতভাবে গণতন্ত্রের পথে হাঁটার সুযোগ নষ্ট করতে অপপ্রচার করছে। নিজস্ব শক্তিতে বিকাশ লাভ করবে দেশ। কারো আনুগত্যে থাকার জন্য দেশ স্বাধীন হয়নি। কারো চোখ রাঙানিতে আমরা ভয় পাই না। দেশকে পরাধীন করার চক্রান্ত চলছে। একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে দেশে পঞ্চম বাহিনীর উপদ্রব ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। তিনি বলেন, ভারত যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করেনি, কিন্তু আমরা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। নাম্বার 4, ড ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ড ইউনূসও একজন কঠিন ভারত বিরোধী লোক। এজন্যই ভারতের হিন্দুরা ইউনূসের সরকারকে মৌলবাদী সরকার আখ্যা দিয়েছে। ক্ষমতায় এসে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের 7 রাজ্য নিয়ে সতর্ক বার্তা দেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনূস। হাসিনা পালানোর পর বাংলাদেশকে আরও বেশি অস্থিতিশীল করে তুলতে ষড়যন্ত্র শুরু করে ভারত। বিষয়টি বুঝতে পেরে ভারতকে মোক্ষম জবাব দেন তিনি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশের চলমান অস্থিরতা নিয়ন্ত্রণ করা না গেলে তা প্রতিবেশী মিয়ানমার সহ ভারতের 7 সিস্টার্সে ছড়িয়ে পড়তে পারে। সাক্ষাৎকারে তিনি বলেন, আইনশৃঙ্খলা ফিরে আনাই হবে নতুন সরকারের প্রথম কাজ। সেটা করা না গেলে বাংলাদেশ স্থিতিশীল না হলে প্রতিবেশীদের পক্ষে তা হবে বিপজ্জনক। নাম্বার 5, শহীদ আবরার ফাহাদ। আবরার ফাহাদ কোনো নেতা ছিলেন না, তথাপি ভারত বিরোধী স্ট্যাটাস দিয়ে তিনি ভারতের পোষ্য আওয়ামী লীগের নেতাদের হাতে শহীদ হয়েছেন। আবরার ফাহাদ নিজে নিহত হয়ে কোটি কোটি যুবকদেরকে ভারতের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস দিয়ে গেছেন। আবরার ফাহাদ স্ট্যাটাসে লিখেছিলেন, 47 দেশভাগের পর দেশের পশ্চিমাংশে কোনো সমুদ্র বন্দর ছিল না। তৎকালীন সরকার 6 মাসের জন্য কলকাতা বন্দর ব্যবহারের জন্য ভারতের কাছে অনুরোধ করল, কিন্তু দাদারা নিজেদের রাস্তা নিজেদের মাপার পরামর্শ দিল। বাধ্য হয়ে দুর্ভিক্ষ দমনে উদ্বোধনের আগেই মংলা বন্দর খুলে দেওয়া হয়েছিল। ভাগ্যের নির্মম পরিহাস, আজ ইন্ডিয়াকে সেই মংলা বন্দর ব্যবহারের জন্য হাত পাততে হচ্ছে। তিনি আরও লিখেন, কাবেরী নদীর পানি ছাড়াছাড়ি নিয়ে কানাডি আর তামিলদের কামড়াকামড়ি কয়েক বছর আগে শিরোনাম হয়েছিল। যে দেশের এক রাজ্যই অন্যকে পানি দিতে চায় না, সেখানে আমরা বিনিময় ছাড়া দিনে 1.5 লাখ কিউসেক মিটার পানি দেব। ভারতকে গ্যাস দেওয়ায় সমালোচনা করে কুষ্টিয়ার এই শিক্ষার্থী লিখেন, কয়েক বছর আগে নিজেদের সম্পদ রক্ষার দোহাই দিয়ে উত্তর ভারত কয়লা পাথর রপ্তানি বন্ধ করেছে, অথচ আমরা তাদের গ্যাস দেব। যেখানে গ্যাসের অভাবে নিজেদের কারখানা বন্ধ করা লাগে, সেখানে নিজের সম্পদ দিয়ে বন্ধুর বাতি জ্বালাবো। সুপ্রিয় দর্শক, আপনি নিজেও একজন ভারত বিরোধী দেশপ্রেমিক কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।